সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান খুব চমৎকার একটি কাজ করেছেন, খুবই চমৎকার কাজ করেছেন, যেটা তার প্রশংসা না করলেই নয়। এবং এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। দাদাবাবুদের ঘুম হারাম করে দিয়ে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে, যার কারণে ভারতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এমন একটা ঘটনা আজকে ঘটানো হয়েছে, যেটা শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। তবে দেখছেন, আমরা যেটা বলেছিলাম সেটাই সঠিক। ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি বানিয়েছেন বিএনপি। এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করবে। আসলে আমরা বুঝে দেখি উনি রাষ্ট্রপতি হইলে কি লাভ। তাহলে প্রফেসর ইউনূস বিএনপির জন্য ভালো কাজ আমি মনে করি। ইউনূসের কিছু ব্যক্তিগত কারিশমা তো আছে। এই মানুষটারে আগামী রাজনৈতিক সংকটে ভূমিকা রাখতে হবে। আন্তর্জাতিক ভাবে পরিচিত একটা মানুষ, দেশের একটা নৈতিক মুখ হইয়া রাষ্ট্রপতির পদে বসুন। যেখানে বিদ্যুৎ বিল আসতো 2000 টাকা, সেটা বেড়ে হয়ে গিয়েছে 8000 টাকা। কেন? রিজনটা কি? প্রিপেইড মিটারের এই যে চুরি চামারি চলতেছে, কেন? কে করতেছে? বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন সরকার দৌড়ে পালাবে এবং পালানোর কোনো পথ পাবে না। হয়তো বা কোনো এক রাতের গভীর অন্ধকারে পালিয়ে লন্ডন চলে যাবে। বাংলাদেশে আবারও হারিকেনের যুগ ফিরে এসছে। আওয়ামী লীগের ভাইয়েরা মানলাম হাসিনা পালিয়ে গেছে বয়ে, জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে, মেরে ফেলবে, আপনাদেরই কথা ধরে নিলাম, ঠিক আছে মানলাম। কিন্তু আপনাদের হাসিনাকে বলেন একটু, যদি জীবিত থাকে তাহলে ভিডিও কলে কথা বলতে, আপনাদেরকে কথা বলুক। কারণ হাসিনা তো নাই, মারা গেছে। হাসিনা মারা গেছে, আর হাসিনা যদি জীবিত থাকে, জীবন্ত থাকেও, তাহলে মনে করবেন হাসিনা বেঈমান। আসল খেলা তো ভাই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান দেখাইতেছে। এখন হয়তো আপনি প্রশ্ন করতে পারেন, ভাই কিভাবে? তাহলে শুনেন। এমনকি আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা শুনলে অবশ্যই খুশি হবেন যে ভারতের দিল্লিকে চূড়ান্ত জবাব দিয়ে ভারত সফর বাতিল করেছেন বর্তমান বাংলাদেশ প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আর্মির ভিতরে খুব চমৎকার একটি কাজ করেছেন, খুবই চমৎকার কাজ করেছেন, যেটা তার প্রশংসা না করলেই নয়। এবং এই কাজটি ইসলামের জন্য বিশেষ করে খুবই গুরুত্বপূর্ণ। আবার এর ভিতরে ঘটনা যেটি ঘটেছে, সারা দেশে তো আপনারা জানেন গ্যাস এবং বিদ্যুতের হাহাকার অবস্থা। ঢাকার বাসাবাড়িতে পানি নেই, চুলোয় গ্যাস নাই, চুলো জ্বলছে না, রান্না খাওয়া বন্ধ। মানুষ রাস্তায় নেমে এসেছে। গ্যাস বিদ্যুৎ তারা বলেছিল যে 2 বছরের ভিতরে এর দাম বাড়াবে না, কিন্তু এখানে তারা এসে এই ওয়াদা খেলাপ করেছে। গ্যাস বিদ্যুতের দাম বাড়িয়েছে মাত্র 2 মাসের ব্যবধানে। বাজারে যাওয়া যাচ্ছে না, দ্রব্যমূল্যের যে চরম ঊর্ধ্বগতি। 100 টাকার নিচে কোনো সবজি নাই, কাঁচামরিচ 400 টাকা কেজি, সিম কিনেছি 100 টাকা পোয়া, মানে 400 টাকা কেজি। এই হলো অবস্থা। এই মতো অবস্থায় মানুষ রাস্তায় নেমে এসেছে। এখন আজ একজন নামলো, কাল একজন নামলো, এইভাবে 2জন করে নামতে নামতে তো সরকারের দুর্বলতাগুলো যখন মানুষের সামনে ধরে পড়ে যাবে, তখন তো যে কোনো রাস্তায় নামতে বাধ্য হবে। ওয়াকারুজ্জামান তিনি খুব চমৎকার একটি কাজ করেছেন। ঢাকাতে জলসিরি আবাসন এলাকায় তিনি আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, এবং এটি একই সাথে ভার্চুয়াল ভাবে উদ্বোধন করা হয়েছে যশোর, সিলেট, বরিশাল, চিটাগাং, বগুড়া, সাভার একযোগে এখানে উদ্বোধন করা হয়েছে। এইখানে মূলত এটি একটি ইসলামী প্রতিষ্ঠান। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের যে সিলেবাস, এই সিলেবাসের আলোকে এর সাথে তিনি জুড়ে দিয়েছেন ইসলামিক মূল্যবোধের ভিত্তিতে যে শিক্ষাটা, এইটা আনার জন্য কোরআন এবং হাদিসের, অর্থাৎ আধুনিক শিক্ষার সাথে কোরআন হাদিসের সমন্বয় করে তিনি নতুন একটি শিক্ষা কার্যক্রম এখানে চালু করলেন, উদ্বোধন করলেন। আশা করা যায় এটি চালু থাকবে। আমরা ধারণা করতে পারি আর্মি প্রধান তিনি হজ করে আসার পর থেকে তার ভিতরে একটা বড় ধরনের পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি। তিনি দাড়ি রেখেছেন, যদিও তার এই দাড়ি রাখার ব্যাপারে ভারত থেকে প্রচুর আপত্তি উত্থাপন করা হয়েছে, সমালোচনার মুখে তাকে পড়তে হয়েছে। তো তিনি এখানে আরেকটি যুগান্তকারী পদক্ষেপ নিলেন। এই আর্মিদের ভিতরে তাদের যে বাচ্চাদের, বাইরের বাচ্চারাও এখানে পড়তে পারবে হয়তো, এমন একটি শিক্ষা ব্যবস্থা তিনি এখানে প্রবর্তন করতে চাচ্ছেন, যে শিক্ষা ব্যবস্থার ফলে আমরা জানি যে এই যে তুরস্কের নাজিমউদ্দিন আরবাকান, তিনি তার দাওয়াম আমার সংগ্রামী বইয়ের ভিতরে তিনি লিখেছেন যে তিনি একজন কোরআনের হাফেজ হয়েও কি করে বিশ্ববিখ্যাত ইঞ্জিনিয়ার হলেন। আমাদের দেশে তো এই শিক্ষা ব্যবস্থা নাই। এই যে দেখছেন না, আগেই বললাম কওমি মাদ্রাসায় পড়ে ওরা সমকামী করে বেড়ায়, আর নারীদের বিরুদ্ধে ওয়াজ করে, সুযোগ পেলে পুরুষদের সমকাম করে। তো এই যে শিক্ষা ব্যবস্থার মূলত অভাব, প্রচন্ড অভাব। এখানে তাদের একমুখী শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসাতেও একই অবস্থা, আগে একেবারেই পশ্চাৎপদ ছিল, এখন কিছুটা তারা ওই ধারা থেকে উঠে এসেছে। আরো এখানে জ্ঞান বিজ্ঞানের সমন্বয় সাধন করতে হবে ইসলামী শিক্ষার সাথে, যেটা আল আজহার বিশ্ববিদ্যালয় করতে পেরেছে, তারপরে তুরস্ক করতে পেরেছে, বিশ্বের বিভিন্ন দেশ করতে পেরেছে, কিন্তু আমরা এটা এখনো করতে পারিনি। আমরা শুধু একমুখী শিক্ষা নিয়েই পড়ে আছি। আমাদের জেনারেল লাইনে শুধু জেনারেল শিক্ষাই দেওয়া হয়। এখানে যেমন নীতি নৈতিকতা গড়ে ওঠে না, চোর বাটপারি তোর শেষর, হ্যাঁ, মতি মাহফুজদের মতো লোক তৈরি হয়, আর মাদ্রাসাতে শুধু এই যে এইগুলো তৈরি হচ্ছে। সুতরাং আর্মি প্রধান তিনি এই বিষয়টি উপলব্ধি করতে পেরেছেন যে এমন একটা শিক্ষা ব্যবস্থা দরকার, যে শিক্ষা ব্যবস্থায় একজন মানুষ তিনি সেনাপ্রধানও হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, ডাক্তারও হতে পারবে, আবার মসজিদের ইমামই হতে পারবে। দেশটা বিদাতে ভরে গেছে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমরা বিদাত মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই। এটি তার অত্যন্ত যুগান্তকারী একটি পদক্ষেপ, খুবই ভালো উদ্যোগ নিয়েছেন। এই বিষয়ে আমরা আরো আলোচনা করব সামনে। প্রিয় ভাই বোনেরা, আর্মি প্রধানের এই উদ্যোগটাকে আপনারা কিভাবে দেখছেন জানাবেন মন্তব্যের ঘরে। আওয়ামী লীগের ভাইয়েরা মানলাম হাসিনা পালিয়ে গেছে বয়ে, জীবন বাঁচানোর জন্য পালিয়ে গেছে, মেরে ফেলবে, আপনাদেরই কথা ধরে নিলাম, ঠিক আছে মানলাম। আওয়ামী লীগের নেতা খেতা যারা আছে ইউনিয়ন থেকে নিয়ে মেম্বার, চেয়ারম্যান, এমপি সবাই পালিয়ে গেছে বয়ে, তাও মানলাম।
এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসবে, আবারও বাংলাদেশে আসবে, তাও মানলাম। কিন্তু আপনাদের হাসিনাকে বলেন একটু, যদি জীবিত থাকে তাহলে ভিডিও কলে কথা বলতে। ডিসেম্বরে আসবে আসবে আপনারাই তো বলতেছেন, মেনে নিলাম আসবে। হাসিনাকে একটু বলেন তো দেখি, সাহস থাকে যদি সে ভিডিও কলে আপনাদেরকে চাঙ্গা করুক, আপনাদেরকে কথা বলুক। কারণ হাসিনা তো নাই, মারা গেছে। হাসিনা মারা গেছে। আর হাসিনা যদি জীবন্ত থাকেও, তাহলে মনে করবেন হাসিনা বেঈমান, হাসিনা কাফির। হাসিনা আওয়ামী লীগকে ভালোবাসতো না, ক্ষমতাকে ভালোবাসতো। যে তার স্বামীকে ভালোবাসে না, স্বামীর সাথে সংসার করে নাই, বিয়ের কয়েক বছর পরেই হাসিনা এই ডাক্তার ওয়াজেদ মিয়াকে তাড়িয়ে দিল, সেই হাসিনা আওয়ামী লীগকে কেমনে ভালোবাসবে, বাংলাদেশকে কেমনে ভালোবাসবে? যে মেয়ে ছোট থেকে চরিত্রহীন, নষ্ট, কলঙ্কিনী, যেই হাসিনা ইডেন কলেজে থাকতে যখন কুকর্ম করেছে, সেগুলা সারা জাতি জানে। সেই হাসিনা বাংলাদেশকে ভালোবাসে না, আওয়ামী লীগকে ভালোবাসে না। আওয়ামী লীগকে যদি ন্যূনতম ভালোবাসতো, আপনারা তো ছাগলের 3 নম্বর বাচ্চার মতো লাফালাফি করেন, জাফাজাফি করেন। হাসিনা আসতেছে 17 তারিখ, 20 তারিখ, 23 তারিখ, 20 তারিখ, ডিসেম্বরে, সেপ্টেম্বরে, অক্টোবরে, নভেম্বরে। এই দিন না সেই দিন? মানুষ বাঁচে কয়দিন? হাসিনা আসবে কোন দিন? হাসিনা আসবে আওয়ামী লীগের কবর রচনা হওয়া পরের দিন। দাদাবাবুদের ঘুম হারাম করে দিয়ে বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এমন এক সাহসী পদক্ষেপ নিয়েছে, যার কারণে ভারতের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে এমন একটা ঘটনা আজকে ঘটানো হয়েছে, যেটা শুনলে আপনারও চোখ কপালে উঠে যাবে। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নিজ হাতে উদ্বোধন করলেন আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। শুধু ঢাকায় নয়, ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা আর যশোরে আরো 7টা ব্রাঞ্চ তিনি উদ্বোধন করেছেন। ইনস্টিটিউটগুলোর ভিত্তিপ্রস্তর তিনি উন্মোচন করলেন। আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে পরিষ্কার বলা হয়েছে, এখানে ক্যামব্রিজ কারিকুলামের আধুনিক ইংরেজি শিক্ষার মাধ্যমে কোরআন সুন্নাহর আলোকে নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম আর মানবিক মূল্যবোধ একসঙ্গে শেখানো হবে। জ্ঞানী, নৈতিক, নেতৃত্ব সম্পন্ন নাগরিক তৈরির লক্ষ্যই এখন বাংলাদেশ সেনাবাহিনীর মূল উদ্দেশ্য। এখন প্রশ্ন হচ্ছে, এত সাধারণ একটা শিক্ষা উদ্যোগে ভারতের এত ভয় কেন? দাদাবাবুদের মধ্যে জ্বালা কেন শুরু হয়ে গেল? চলুন সে আসল ঘটনাটি জেনে আসি। সেনাবাহিনী বলছে, সময়ের পরিবর্তনের সঙ্গে শুধু ডিগ্রি নয়, মূল্যবোধ দরকার। আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় ও নৈতিক শিক্ষা না থাকলে শৃঙ্খলাহীন, দেশপ্রেমহীন প্রজন্ম তৈরি হয়। এই ইনস্টিটিউট সেই ফাঁক পূরণ করবে। শিক্ষার্থীরা কোরআন ও সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এটাই এখন প্রত্যাশা। বাংলাদেশ সেনাবাহিনী আগে অসংখ্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পরিচালনা করে, কিন্তু এইবার তারা সরাসরি ইসলামিক ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করালেন, যেখানে আধুনিক শিক্ষা আর ইসলামী মূল্যবোধের সমন্বয়ে সুনাগরিক গড়ে তোলা হবে। এটা কোনো মাদ্রাসা নয়, মনে রাখতে হবে। এটা ক্যামব্রিজ কারিকুলাম ভিত্তিক আন্তর্জাতিক মানের একটি প্রতিষ্ঠান। শুধু নৈতিক ভিত্তিটা এখানে ইসলামী। তো এটা তো অনেক ভালো উদ্যোগ। এখানে দাদাবাবুদের সমস্যা কোথায়? চলুন মূল প্রসঙ্গে আসি। কেন ভারতীয় মহল এতে এত অস্বস্তি বোধ করছে? প্রথমত, ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশকে তার ছোট ভাই হিসেবে দেখতে অভ্যস্ত। বাংলাদেশের সেনাবাহিনী যখন নিজস্ব পরিচয়, নিজস্ব মূল্যবোধ আর নিজস্ব শিক্ষা ব্যবস্থা গড়ে তোলে, তখন তাদের প্রভাব কমে যায়। এটাই তাদের সবচেয়ে বড় ভয়। তারা মনে করছে বাংলাদেশ তাদের হাত ফসকে বের হয়ে যাচ্ছে। এই পুষ্কে বাংলাদেশ এত সাহস পায় কোথা থেকে? দ্বিতীয়ত, ভারতীয় বিশ্লেষকরা প্রায় বাংলাদেশের যে কোনো ইসলামী উদ্যোগকে মৌলবাদ বা পাকিস্তানাইজেশন হিসেবে প্রচার করে। তারা ভয় পায় যে সেনাবাহিনীর ভেতর ইসলামী মূল্যবোধ যদি শক্তিশালী হয়, তাহলে বাংলাদেশ পাকিস্তান বা তুরস্কের মতো আরো স্বাধীন পররাষ্ট্র গ্রহণ করতে পারবে। অর্থাৎ এই কারণে বাংলাদেশ সেনাবাহিনীর ভিতরে কোনো ইসলামী মূল্যবোধ সম্পন্ন পদক্ষেপ নিলেই তারা সেটাকে নিয়ে অপপ্রচার চালায়। ভারতের সঙ্গে এক্ষেত্রে সম্পর্ক আরো সমান সমান ভিত্তিতে চলবে, এটা তাদের পছন্দ নয়। তারা মনে করে বাংলাদেশ আমার অধীনে থাকবে। তৃতীয়ত, বাংলাদেশ যদি আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামিক নৈতিকতা মিলে একটা সফল মডেল দাঁড় করায়, তাহলে দক্ষিণ এশিয়ায় এটা একটা নতুন উদাহরণ হয়ে উঠতে পারে। ভারতের নিজের মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও এ ধরনের চাহিদা তৈরি হতে পারে, যা তারা নিয়ন্ত্রণ করতে চায় না। কিন্তু বাংলাদেশের জবাব একদম সোজা, আমরা কারো পরোয়া করি না। বাংলাদেশ সেনাবাহিনী এই মুহূর্তে 5ই আগস্টের পর মেরুদণ্ড শক্ত করে তারা যে কোনো বড় রাষ্ট্রের বিরুদ্ধেও দাঁড়িয়ে কথা বলতে পারে। আমাদের সেনাবাহিনী, আমাদের শিক্ষা, আমাদের মূল্যবোধ, এগুলো আমাদের নিজস্ব সিদ্ধান্ত। দাদাবাবুদের জ্বালা হোক বা না হোক, বাংলাদেশ তার পথেই হাঁটবে। বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং আমাদের সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে এই দেশ সঠিক পথে আছে। এখন দেখি বিশ্বের অন্যান্য দেশের সেনাবাহিনীতে এই ধরনের ব্যবস্থা আসলে আছে কিনা। প্রথমে পাকিস্তান মিলিটারি একাডেমিতে ইসলামী শিক্ষা আর আদর্শ গভীরভাবে জড়িত। জিয়াউল হকের আমল থেকে সেনাবাহিনীর প্রশিক্ষণে পৌরাণিক শিক্ষা, জিহাদের ধারণা আর ইসলামী নৈতিকতা বাধ্যতামূলক করা হয়েছিল। এমনকি পাকিস্তান সেনাবাহিনীর ভিতরে কোম্পানিগুলোর নামও ইসলামী বীরদের নামে, যেমন খালিদ, তারেক, সালাউদ্দিন। তাদের সেনাবাহিনী নিজেদের ইসলামের সেনা হিসেবেই দেখে।
বাংলাদেশের মতো আধুনিক ও ইসলামী সমন্বয় নয়, পাকিস্তানি ইসলামী আদর্শই মূলত প্রধান, কিন্তু বাংলাদেশ ইসলামী এবং আদর্শিক এই দুইটা ধ্যান ধারণা একসাথে মিক্সিং করে সুনাগরিক গড়ে তুলতে চায়। তুরস্কে আমরা দেখি ঐতিহাসিকভাবে সেকুলার হলেও এরদোগানের আমলে তুর্কি সেনাবাহিনীতে ধর্মীয় শিক্ষার গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। কোরআন স্ক্রিপ্টদের জন্য নির্দিষ্ট ইসলামী শিক্ষা দেওয়া হয়, সেনাবাহিনীর নৈতিক প্রশিক্ষণে ইসলামী মূল্যবোধ যোগ করা হয়েছে। এদিকে মিশর, যারা ইসরায়েলের অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের সম্পর্কে আমরা যদি দেখি তাহলে মিশরের সেনাবাহিনী আল আজহার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। মোরাল অ্যাফেয়ার্স বিভাগের মাধ্যমে মধ্যপন্থী ইসলামী শিক্ষা দেওয়া হয়, যাতে চরম পন্থা রোধ করা যায় এবং সেনাদের নৈতিক ভিত্তি মজবুত হয়। এরপরে আসছে সৌদি আরব। এই সৌদি সেনাবাহিনীতেও ইসলামী গাইডেন্স অফিসার ইমাম থাকে, অর্থাৎ এরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করে সেনাবাহিনীকে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে। ধর্মীয় শিক্ষা, নামাজ, কোরআন শিক্ষা সেনাদের দৈনন্দিন প্রশিক্ষণেরই একটি অংশ। ইন্দোনেশিয়া আমরা দেখি বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশের সেনাবাহিনী TNI পঞ্চশীল নীতির উপর ভিত্তি করলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেনাদের জন্য ইসলামী নৈতিক শিক্ষা ও ধর্মীয় নির্দেশনা রয়েছে। শুধু কি এই মুসলিম দেশগুলোতে, পশ্চিমা দেশগুলো থেকে নেই? অবশ্যই আছে। পশ্চিমা দেশগুলোর সেনাবাহিনীতেও নিজ নিজ ধর্মের চ্যাপলেন ও নৈতিক শিক্ষা থাকে। এমনকি আমেরিকান আর্মিতে মুসলিম চ্যাপলেন আছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সে ইহুদি ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক আছে। তাহলে বাংলাদেশ কেন পারবে না? এখানে কেন ভারতের জ্বালা শুরু হয়ে যাবে? বাংলাদেশ সেনাবাহিনী কোনো পদক্ষেপ নিলে ভারত কেন আর চোখে দেখে? আমরা তো শুধু শিক্ষা, অর্থাৎ আধুনিক শিক্ষার সঙ্গে আমাদের নিজস্ব ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ আমরা যোগ করছি। এটা তো কোনো উগ্রপাত নয়, এটা হচ্ছে একটা পরিচয় রক্ষা করা। আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, অবশ্যই আমাদের সেনাবাহিনীর ভিতরে ধর্মীয় শিক্ষা প্রসার এবং এমনকি সেনাবাহিনীর প্রত্যেকটা সদস্যকে ধর্মীয় ভাবে আদর্শিক মানদণ্ডে তাদেরকে প্রকৃত শিক্ষায় সুনাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের সেনা প্রধানের এই মুহূর্তে মূল উদ্দেশ্য। তাহলে এটা নিয়ে এত কথা কেন? ভারত কেন অপপ্রচার শুরু করে দিয়েছে? তারা কেন এটাকে পাকিস্তানাইজেশন হিসেবে উল্লেখ করছে? আসলে তাদের ভয় মূলত এই ইসলামী শিক্ষা নয়, তাদের ভয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী কেন তারা নিজেদের সিদ্ধান্ত নেছে। তারা মনে করছে বাংলাদেশ যদি সত্যিকার অর্থে নিজস্ব কৃষ্টি এবং কালচার সম্পর্কে তারা ইতিহাস এবং ঐতিহ্য জেনে যায় এবং সেটা যদি তারা প্র্যাকটিস করে, তাহলে সেক্ষেত্রে তাদের খেল খতম হয়ে যাবে। যারা দীর্ঘদিন বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কালো থাবা নিয়ন্ত্রণ করার মাধ্যমে, কালো থাবা বসানোর মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীকে হাতের মুঠোয় তারা রাখতে চেয়েছিল, এবার অবশেষে 5ই আগস্টের পর যে গণবিপ্লব হয়েছিল, সেই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে এবং যে নতুন বাংলাদেশ এখন তারা শির দ্বারা সোজা করে দাঁড়াতে জানে। শুধু ভারত নয়, চীন বলে নয়, যে কোনো শক্তিশালী রাষ্ট্র যারাই বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে হুমকি হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে চোখ রেখে কথা বলার মতন সাহস এই বাংলাদেশ সেনাবাহিনীর এখন আছে। জেনারেল ওয়াকারুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী অবশেষে সঠিক পথে পরিচালিত হচ্ছে এবং আমাদের সাহসী প্রধানমন্ত্রী তারেক জিয়ার নির্দেশনায় একের পর এক বাংলাদেশ সেনাবাহিনী এমন কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, যেটার আলোকে বাংলাদেশ সেনাবাহিনী আরো আধুনিক